হারামজাদা ড্রাইভারের বাচ্চা ড্রাইভার অজুহাত দিস না কদিন আগে না আমি টাকা দিলাম নতুন চাকা লাগানোর আবার এখন কি করে বাস্ট হয়ে যায় ম্যাডাম আমি কি করুম আমি তো কয়দিন আগেও চাক্কাটা চেঞ্জ করলাম এখন চেঞ্জ করার পর যদি চাক্কাটা বাস্ট হয়ে যায় তাহলে আমার কিছু করার আছে হারামজাদা আবার আবার 2 নম্বরই কথা হ্যাঁ তুই চাকা দেখে আনবি না টাকা তো দেওয়ার সময় তো করা ঠিকই দেস আর আনার সময় পচা মাল নিয়ে আসো হ্যাঁ ডেট ওভার হয়ে যায় সেই মাল নিয়ে আসো ম্যাডাম আমার আর এরকম ভুল হইব না এরপর থেকে যাই করুম দেখে শুনে করুম হ্যাঁ অবশ্যই তাই করবি দেখে শুনে নিয়ে আসবি বেতনটা নেওয়ার সময় তো 2 টাকা কম না এইবার এই চাকার টাকা তোর এ মাসের বেতন থেকে কাটা যাবে মা শোনো তোমাদের জামাই ফোন দিছে সে আসতেছে অলরেডি তুমি কি ড্রাইভারকে পাঠিয়ে দিবা হ্যাঁ পাঠাচ্ছি শোন জামাইকে আনতে যাবি কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না যে এর আগে বলেছিলাম জায়গাটা মনে আছে যমুনার পিছনে ওখানে যাবি যা আচ্ছা মা শোনো আমি ঘর দূর পরিষ্কার করতেছি বুঝছো ও তো আবার নোংরা পছন্দ করে না বুঝছো বের হইছে জামাই বের হইছে হ্যাঁ বের হয়ে গেছে ও আচ্ছা যা আমি তাহলে রান্না বান্না ব্যবস্থা করি ড্রাইভারটা যে কি করে ঠিক মতো যেতে পারবে কিনা সময় মতো পৌঁছতে পারবে কিনা আল্লাহই জানে এই যে আমাকে বিয়ে করতে শুধু শুধু আমার কোনো আবদার রাখে না আজকে আসুক বাড়িতে ওর একদিন আমার কয়দিন জীবনটা বরবাদ করে দিতেছে আমার কিসে একা একা বকবক করতেছো কেন কিছু হয় না এমনি অনেক সুখ যে আমার কপালে এই জন্য আমার মতো স্বামী পাইছো এটা তো তোমার 7 কপালের ভাগ্য না বাজার নিয়ে ঘরে যাও ঠিক কইছো তোমার স্বামী হিসেবে পাইয়া না আমার কপালটা স্বর্ণ দিয়ে বাঁধানো হয়ে গেছে ভাগ্যটা এতই ভালো যে আমি আমার পরিবারের লোকজনের মুখটা পর্যন্ত দেখতে পারতেছি না আচ্ছা তুমি প্রত্যেকটা সময় একই কথা কেন করো প্রতি মাসে মাসে কেউ বাপের বাড়ি যায় নাকি এত বাপের বাড়ি যাওয়া যাবে না আর তাছাড়া তোমার বাপের বাড়ি গেলে আমার কোনো মূল্য থাকে হ্যাঁ ওই জায়গায় গেলে সবাই আমার অপমান করে কথা কয় দেখো বাপের বাড়ি যাওয়ার দরকার নেই বিয়ে করছো এই বাড়িতেই থাকো আমি অত কিছু বুঝি না আমার বিয়ে করছো কে লিগা আর প্রতি মাসে মাসে যায় মানে 3 মাস হয়ে যাইতেছে বাপের বাড়ি যায় না কি কও তুমি এগুলা তাই 3 মাস মানে তুমি তো গত মাসেও গেলা আচ্ছা তুমি বারবার পরিবারের কথা কও কয়দিন তোমার খোঁজ নিতে আসে হ্যাঁ কয়বার তোমারে ফোন দিয়ে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো আহা ওরা আসলে শুইতে দিবা কোথায় খাইতে দিবা কোথায় এই জন্য আসে না আমি গরিব মানুষ যা পারি তাই তো খাওয়াই তাই না না খাওয়াই তো রাখি না আমি তোমারে বাপের বাড়ি যাইতে দিব না তুমি এই জায়গায় থাকবা তুমি আমার যাইতে দিবা না তো ঠিক আছে তোমার যাওনের কোনো দরকার নেই আমি একলাই যাইতে পারবো তোরে কি কইছি তুই শুনস না হ্যাঁ কি কইছি তোরে তুই আমার সংসার ছেড়ে বাপের বাড়ি যাবি না মানে যাবি না আমি তোরে যেইটা কব সেটাই শুনবি তুই ঠিক আছে আমারে তোমার নিয়ে যাইতে হইব না আমি একাই যাইতে পারবো কি বললি এখনো জায়গা মতো পৌঁছতে পারিসনি এই তোদের ড্রাইভারদের নিয়ে না এই একটা সমস্যা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে খুব ভালো পারিস কিছু হলেই বলবি রাস্তায় জ্যাম চাকা পাঞ্চার সব অজুহাত আমার মুখস্থ তুই আজকে বাড়ি আয় তো চাকরি নট করে দেবো আমি মা কি হইছে কি আর হবে ওই যে ড্রাইভাররা যা করে সাধারণত এখনো জায়গা মতো পৌঁছতে পারেনি জামাইকে খুঁজে পায়নি মা তোমাকে আমি আগে মানা করছিলাম ড্রাইভারকে পাঠানোর দরকার নাই আমি তাকে ড্রাইভ করে নিয়ে আসি এই গরমের মধ্যে আমি চাচ্ছিলাম না যে তুই গাড়িটা বের কর ড্রাইভার থাকতে তুই যাবি কেন মা তুমি জানো তোমার জামাই খুব রাগী মানুষ আমি যাই আমি তার রিসিভ করে নিয়ে আসি মা তোকে এখন যেতে হবে না জামাই দেখবি ঠিকই চলে আসছে ওহ মাই গড আম্মা আপনি যদি গাড়িটা না পাঠাইতেন আমাকে বলতে যে আমি পাঠাবো না বাবা তুমি তোমার মতো করে চলে আসো আমি এত কষ্ট করে আসলাম আমার খুব বিরক্ত লাগতেছে আম্মা আসলে জামাই তুমি আমাকে ভুল বুঝছো আমি গাড়ি পাঠিয়েছি অনেক আগেই ড্রাইভারদের ব্যাপারটা তোমরা জানো না ওরা যে কত অজুহাত দেয় এই কথা সেই কথা হয়তো দেখো যে আড্ডা মারতেছে আর আমাকে বলতেছে জ্যামে বসে আছে আমি পাঠিয়েছি ড্রাইভারকে তোমাকে খুঁজে পাইনি ড্রাইভার আমাকে খুঁজে পাইনি আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ও লোকেশন তুমি লোকেশনটা দাওনি দিয়েছিলাম আমি কোথায় যাচ্ছ তুমি এভাবে মোমের মতন কথা বলতেছো কেন আমি যেতে চেয়েছিলাম কিন্তু আম্মু নিষেধ করেছিল জামাই ড্রাইভার থাকতে আমি কেন মেয়েকে পাঠাবো বলো তো আম্মা
আমাকে এত অজুহাত দেখানোর দরকার নাই, আমার সময়ের দাম আছে। আমি যে ওইখানে ওয়েট করতেছি, আমার এত কিছু আমি নিজেও সহ্য করতে পারি না। আমার রাগ বেশি, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল, বি কুল 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 জামাই কুল, মাথাটা ঠান্ডা করো। আমাকে বলতেছেন ঠান্ডা হইতে? আমি তো ঠান্ডা হইতে পারবো না। দেখেন আম্মা, আমার সময়ের দাম আছে। আমি কিন্তু এখানে পিকনিক করতে আসি নাই যে আমি ঘন্টার পর ঘন্টা থাকবো। আমি 1 মিনিট থাকা মানে 1 লাখ টাকা লস হওয়া। এই জামাই বাবাজি, এখন তুমি শ্বশুর বাড়িতে এসে এই টাকা পয়সা হিসাব করছো? দেখেন আম্মা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন কি কারণে? কি দেখে? টাকা দেখি। অতএব আমার তো টাকার বাধা আইতে হইব, আমার ক্ষমতা দেখাতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমাকে সব কিছু মেনটেন করে তারপরে আমাকে সময় দিতে হয়। জামাই কথাই বলবে নাকি কিছু খাবে? না মা, আমি খাবো পরে, আগে ড্রাইভারটা আসুক, আর কানে 4 ইঞ্চি নিচে কুচ্ছা কুচ্ছা 2টা ছোট্ট না মারুন, তারপর আমার শান্তি আসবে, তারপর আমার কিটা পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তাতেই শান্তি পাও সেটাই করো। যাই হোক আম্মা, অনেক দূর থেকে জানি ঘুরে আসছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আগে খাবো, পেট ঠান্ডা করবো, তারপরে বাকি যা আমি বুঝবো। হ্যাঁ, খাবার সব রেডি আছে, চলো খেতে চলো, আসো। এ বউ, চুপ করে আসুস কেন? একটু কথা ক। বাড়ির মধ্যে তুই আর আমি ছাড়া আর কেউ আছে ক? তুই যদি আমার লাগে কথা না কস, তাহলে আমি কার লয় কথা কই? দেখছস, ওই দেখ, আমার লয় কথা কইতেছস না, এখন সেকা রাখা কেমন লাগলো? লাগুক সেকা, আমার সেকা লাগলি কি কার কিছু যা আসে যায়? তুই আমার লাগে কথা না কইলে কি আমার ভালো লাগে? আর তাছাড়া তুই যে বাপের বাড়ি যাইতে চাইছিস, আমি একা বাড়ির মধ্যে কি করব? একা থাকবা কেন? তুমি আমার লগে যাইবা। হ্যাঁ, আমি তোমার লগে যাই আর সবাই মিলে আমার অপমান করি। আচ্ছা, তুমি কি এটা দেখো না যে তোমার লাগে আমি গেলে তোমার মা আমার লাগে কেমন ব্যবহার করে, খ্যাস খ্যাস করে? এই খ্যাস খ্যাসানি আমার শুনতে ভালো লাগে না। কিন্তু তোমার ওই যে আরেক বোন, ওই বোনের স্বামী আসলে তো ওরে বাবা কুরমা পোলাও রান্না করে খাওয়ায়। আমার কি দেখছো কোনোদিন ওরকম কোনো খাবার দিছে? যে জায়গায় সম্মান নাই ওই জায়গায় যাইতে হয়, তাই আমি যাবো না। তুমি না কও তুমি আমার ভালোবাসো, এইটুকু সহ্য করতে পারো না ভালোবাসার জন্য? আমার আব্বা আম্মারে দেখার লাইগা মনটা কেমন ফাত ফাত করতেছে, একটাবার নিয়েও যাইতেছো না। তুইও তো কাজ, তুই আমারে ভালোবাসিস, তাইলে আমি ওই বাড়িতে গেলে যে অপমানিত হই, তাই তোর কষ্ট লাগে না, তাই না? বুঝছি তো, ভালোবাসা না ছাই, তুই তো আমার মোটেও ভালোবাসিস না। তুই আমার লাগে একটু ভালো কথা কইতেছস যাতে তোরে আমি নিয়ে যাই। শুনে রাখ, আমি তোরে নিয়ে যাবো না, তোর বাপের বাড়ি আমি তোরে নিয়ে যাবো না, তুই এই বাড়ি থাকবি। শোনো, তোমার এগুলো রঙের কথা না ভালো লাগছে না। তুমি যাও, হ্যাঁ নেওয়া লাগবে না আমার বাপের বাড়ি তোমার। আচ্ছা আচ্ছা, যাবনি, একটু হাস, ওই ওই মুখ কালা করে থাকলে না পেতনির মতো লাগে, একটু হাসি দে, পরের মতো লাগে। তোমার এই রঙের কথা না আমার ভালো লাগতেছে, তুমি যাও হন। হ্যাঁ, আমি চলেই যাবো, চলে গেলে কাল লয় কথা। কিরে, আবার ঝগড়া শুরু করে দিলি? আচ্ছা বৌমা, তোমরা না দুজন অনেক ভালোবাসো, কিরে ঝগড়া করছ কেন? আরে ঝগড়া কি আমি সাথে সাথে করি নাকি? হ্যাঁ, তোমার বৌমার জন্যই তো ঝগড়া করতে হয়। সে বাপের বাড়ি যাইতে চায়, আচ্ছা যে জায়গায় সম্মান নাই সে জায়গায় কি যাওয়া যায়? হ্যাঁ, জামাইয়ের আদর, জামাই যত্ন যদি কেউ না করে তাহলে ওই শ্বশুর বাড়ি যা লাভটা কি? আরে বাবার যত্ন আজকে করে না, কালকে করবো তো। আমি যাবো না। তুমি তো তোমার বৌমার হয়ে কথা কইতেছো, আমি যাবো না। ওর যদি যাইতে মন চায় ও যাক। দেখলেন আব্বা, দেখলেন আপনার পোলা কি কইলো? আমি কবে থেকে যাইতে চাইতেছি, আপনার পোলা এক্সিট করে বসে রয়েছে। আমার কি বাপ মারা দেখতে মন চায় না? রাজা, তোর একটা কথা রাখবি, সন্ধ্যা হয়ে গেছে তো, আমার যায় লাভ নেই। কালকে সকালবেলা বৌমা নিয়ে বাপের বাড়িতে যাবি। তোরা যাবি? তুমিও আমার যাবে কি না? ঠিক আছে, যাবো না। আচ্ছা বৌমা, তুই রান্না বাড়া করো, আমি একটু ওরা নিয়ে বাইরেতে আহি, আইসা 3 জনে এক লগে খাবো না। আয় ও। ভালোবাসে আবার আদর দেখাইতে, আমার কোনো আবদার মানে না, কিছু না। জামাই বাবাজি, যে মা, তোমার খেতে বোধহয় কষ্ট হচ্ছে, এই বেলাটা কষ্ট করে খেয়ে নাও, পরের বেলায় তোমাকে আমি মাছ মাংস পোলাও সবকিছু নিজের হাতে রান্না করে খাওয়াবো। না না, ইটস ওকে, আমার এত কোনো ঝামেলা করার দরকার কি? এখন ধরেন যে ইমার্জেন্সি যেটা পাইছেন সেটা দিয়ে আমি খুশি।
তাছাড়া কলা রুটি তো আমার নিত্যদিনের, মানে আমি প্রত্যেকদিন খাই না, মানে ওইভাবে অভ্যস্ত না আর কি। জামাই বাবাজি, তুমি না বলছিলে একটা নতুন ফ্যাক্টরি করবে, আরেকটা নতুন ব্যবসা শুরু করবে, আর সেই ফ্যাক্টরিটা জমিটা আমার মেয়ের নামে লিখে দিবে, সেটার খবর কি? আম্মা, এই ব্যাপারে আপনার কোনো টেনশন করা লাগবে না। আমার সব কিছু রেডি, আমার মেশিনারি সব কিছু চলে আসে অলরেডি জাহাজে। আমি এখন জায়গাটা খুঁজছি কোথায় আমি ফ্যাক্টরিটা দিব, সেই পরিমাণে জায়গাও পাচ্ছি না। তবে জায়গা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, পাওয়ার সাথে সাথে আমি ফ্যাক্টরি করে ওর নামে দিয়ে দেবো। সেটা তো আমি আপনাদেরকে বলছি। দেখো, তুমি শুধু শুধু বলো, এ পর্যন্ত আমার জন্য কিছুই লিখে দিলে না, কিছুই করলে না, মুখে মুখে বলো শুধু তুমি। দেখো, আমার এখন এই মুহূর্তে যা কিছু আছে সবই তো তোমার, হ্যাঁ, এর বাইরে আর কি চাও তুমি? তাছাড়া মা, আরেকটা কথা, ওই যে দেখেন আজকে আপনার একটা মেয়ের জামাই, এত পয়সা, এত টাকা, এত কিছু আছে তার, অথচ আপনার আরেকটা মেয়ের জামাই তার কিচ্ছু নেই, একেবারে মানে কি বলবো, আমার খুব খারাপ লাগে ব্যাপারটা। আপনাদের ফ্যামিলি বা আপনাদের ফ্যামিলির মেয়ে এরকম একটা ফ্যামিলির ছেলের সাথে বিয়ে হবে, সেটা তো আমরা কখনোই আশা করি না। জামাই বাবাজি, এইসব কথা কেন বলতেছো? আমার এসব শুনতে ভালো লাগছে না। বুঝতে পারছি আপনার একটু মাইন্ডে লাগছে, অসুবিধা নাই। আচ্ছা আম্মা, আপনি মেয়ের জামাই, ও কি মানে ওর সাথে কি যোগাযোগ করা যাবে? মানে ও এখানে কি করছে, ভ্যান চালাচ্ছে না রিক্সা চালাচ্ছে, নাকি কাঁচামালের ব্যবসা করে? ওর সাথে যোগাযোগ করে তুমি কি করবে? না, সে যদি আমার কাছে রিকোয়েস্ট করে বা আমার কাছে অনুরোধ করে, যেহেতু আমার নতুন আরেকটা ফ্যাক্টরি হচ্ছে, আমি তার জন্য কিছু একটা করতাম আর কি। কারণ আপনার স্ট্যাটাসের সাথে তার তো একটা মিলানের মধ্যে আসতে হবে। আসলে আমার মেয়েটার না পোড়া কপাল। ও তো এমন একটা মানুষকে পছন্দ করলো যে কিনা মানে সমাজে উপযুক্ত না, আমাদের সমাজে বসবাস করার মতো না, এবং সবার সাথে পরিচয় করে দেওয়ার মতো না। তুমি ওর কথা বলো না তো, ও যেভাবে পারে সেভাবে থাকুক, ওদের দিকে দেখার আমার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপরেও যদি আসে, আমি অন্তত ভাইরা হিসেবে বলি আর কি, যেহেতু আমার টাকা পয়সা আছে তাই বলে আমার অহংকার নাই, কিন্তু আমি চাই আমি যে ফ্যামিলিতে বিয়ে করেছি সেই ফ্যামিলির কেউ যেন গরিব না থাকে। না, বাদ দাও না এসব কথা, তো নাস্তা করতে দাও, নাস্তা খেয়ে নেকো আগে। জামাই বাবাজি, অনেকদিন হলো তো তোমাদের বিয়ে হয়েছে, তো আমি চাচ্ছিলাম যে তুমি আমার মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে যাও, তোমার বাবা মাকে নিয়ে আসো, আর তারা যদি না আসতে চায় তাহলে আমি যাই, আমরাই যাই। দেখেন আম্মা, আমার আব্বা, তার যে বিজনেস, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। এখন আমি যদি আপনাদেরকে নিয়ে যাই বা আপনারা যদি যান, তাদের স্ট্যাটাসটা যায় না। তাই বলছি কি, একটু ধৈর্য ধরুন না, আমি ম্যানেজ করব। কিন্তু জামাই বাবাজি, তোমাদের বিয়ে হয়েছে অনেক দিন হলো, এখনো যদি তুমি তোমার বউকে বাড়িতে না নিয়ে যাও তাহলে পাড়ার লোকজন আছে না, ওরা কি বলবে? এটা তো ঠিক না। আম্মা, পাড়ার লোকের কথা আপনি কেন কানে নেবেন? আমি আপনার জামাই, আমি আসি না? আমি তো সবসময় আসি। এমন তো না যে আপনার মেয়েকে বিয়ে করে তুই গেলাম গা, আমি আর আসতেছি না, তা তো না। আমি সবসময় আসা যাওয়া করতেছি, আমার ব্যবসা বাণিজ্য পাইখাও, আমার লস কইরা তারপর কিন্তু আমি আসতেছি। না জামাই বাবাজি, আসলে সামাজিকতা বলে তো একটা কথা আছে, এখানে আত্মীয়তার ব্যাপার। শুধু তুমি আসলে হবে না তো, তোমার বাবা মাকে আসতে হবে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো, পরিচয় করিয়ে দিব। তা না হলে আত্মীয়তা কেন, সম্পর্ক কেন? মেয়েকে তোমার কাছে দিয়েছি, দেখাতে হবে না সবাইকে? আচ্ছা, আপনি কি আমাকে বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, বিশ্বাস করে তো আমাকে দিয়েছে। আপনি তো আর আমার টাকা পয়সা দেখে বিয়ে দেন না, আমার মতন একটা মানুষকে দেখে আপনি বিয়ে দিচ্ছেন। এখন আমি যদি আমার বাবা মার কাছে আপনাদের নিয়ে যাই, যদি ওনারা উল্টা সিধা কিছু বলে, আপনাদের মান-ইজ্জত কিছু থাকবে? বলেন। আচ্ছা মা, আপনি বলেন, আপনার যে টাকা পয়সা আছে আর আমার বাবার যে টাকা পয়সা আছে, ওটা দেখে বাবা কোনো মতে চায় না এই জায়গায় সম্পর্কটা করুক। আপনি কি চান যে আপনাদের মান-ইজ্জত চলে যাক? না বাবা, আসলে সেটা চাই না, কিন্তু সম্পর্ক তো সম্পর্ক, বিয়ে যখন হয়েই গেছে এখন তো আর এসব ওই উপর নিচ চিন্তা করে লাভ নাই। দেখো, আমি না তোমার বাড়িতে যেতে চাই, হ্যাঁ, তোমার সাথে না সংসার করতে চাই আমি। এই, এটা কোন ধরনের কথা বললা? হ্যাঁ, আমি কি তোমাকে বিয়ে করি নাই? আমি বিয়ে নামের একটা পুতুল খেলা খেলতেছি, জুলাপাতি খেলতেছি তোমার সাথে? ফাজলামি মার্কা কথাবার্তা। আমি আসি না তোমার সাথে? আমার বাপ মা না থাকলে কি বা? আমার বাপ মার সাথে সংসার করবা, সংসার করবা আমার সাথে। জামাই বাবাজি, তুমি রাগ করতেছো কেন? মাথা ঠান্ডা করো, মেয়ে তো শ্বশুর বাড়ি যেতে চাইবেই। আচ্ছা মা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে বড় মেয়ে,
যাকে বিয়ে দিয়েছেন গরিব ঘরে, সেই গরিব ঘরে জামাইকে আপনি বাড়িতে আসতে পারেন? আসতে পারেন না। তারা আশা করার মতন ওরকম সুযোগ আপনি দেন না। অতএব বুঝতে হবে আমার বাবাও গরিব ফ্যামিলিতে বিয়ে করছে বলে সেও আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াচ্ছে না বা তাদের সাথে আপনাদের রিলেশন করতে চাচ্ছে না। এখন আপনি কি বলবেন বলেন? জামাই বাবা, এই মাঝখান দিয়ে তুমি ওই ছোট লোকটার কথা বলে আমার মনটাই খারাপ করে দিলে। এই যে মা, আপনি যেমন আপনার মেয়ের জামাইকে ছোট লোক বললেন, আমার বাবাও কিন্তু ওই আপনাদেরকে ছোট লোক বলে। থাক মা, আমি যাব না। ও যখন নিয়ে যাবে তখনই যাব মা। এই যে মা, বুঝার জন্য তোমাকে ধন্যবাদ, ঠিক আছে? আমি যখন তোমাকে নিয়ে যাব তখন তুমি যাবা, এর আগে আমার বাবার বাড়ির নাম নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন নিয়ে যাবে তখনইও যাবে। তো বলছিলাম কি জামাই বাবাজি, তুমি আমার মেয়েটাকে নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে আসো না। এই দিলেন তো একটা প্যাস লাগে। এই একটা জিনিস আমার না পছন্দ। আমার যদি ঘোরার ইচ্ছেই থাকতো তাহলে আপনার মেয়েকে নিয়ে আমি সিঙ্গাপুর যেতাম, ব্যাংকক যেতাম, কিন্তু এত সময় তার আমার হাতে নাই। আমার বাবার এত বড় বিজনেস আমার হাতে তুলে দিচ্ছে, তাই ওইটা দেখবো না আপনার মেয়েকে নিয়ে ঘুরতে যাবো? এই ঘোরাঘুরি আমার একদম অপছন্দ না। আমি যে আপনার বাড়িতে আসছি, এই যে সময়গুলো অপচয় করতেছি, এটার মানে বুঝছেন আপনি আমি কত টাকা লস করতেছি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে? বুঝতে হবে। মা, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার মেয়েকে নিয়ে একটু ঘরে দিতাম। আচ্ছা ঠিক আছে, বাইরে অনেক গরম, ঘরেই থাকো। চল। জনমের ভালোবাসা এক জনমের। ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, তোরে তোর ম্যাডাম বলে নাই আমাকে আনার জন্য? আমার কেন তোর জন্য ওইখানে এতক্ষণ দাঁড়ায় থাকতে হলো? হ্যাঁ, অপেক্ষা করতে হলো কেন? স্যার, আমি তো সময় মতোই গেছিলাম, আপনি এই তো চলে আইসা বলছেন। আপনি যদি চলে আসেন আমি কি করুম? হ্যাঁ, আমি আপনার জন্য ওয়েট করবো। আপনি আসবেন, আমাকে নিয়ে যাবেন। আপনি ওইটা বলতে পারেন নাই ওই টাইমটা কোন জায়গায় ছিলেন, কার সাথে টাঙ্কি মারতে গেছিলেন? আপনি নিশ্চয়ই আপনি গার্লফ্রেন্ডকে দেখাইতে গেছিলেন যে আমার একটা গাড়ি আছে। নিশ্চয়ই এই কাজটা করতে না গেছিলেন। স্যার, না। হ্যাঁ, আপনি আমার মুখের উপরে কথা বলছেন, আমি আপনাকে এখন বানান দিব। বানানোর উপরে কোনো কথা না বলতে পারেন। স্যার, ছাড়েন স্যার, আমি- ছাড়েন স্যার। এইদিকে আমি গরিব মানুষের মারতেছে কেন? ও মাই গড, আমি গরিবদের কেন মারতেছি সেটা কৈফিয়ত আপনাকে দিতে হবে। ও অবশ্য তো আপনি তো গরিব, আপনি তো একটু দর লাগবেই। গরিবের জন্য কাঁদবে, বড়লোকের জন্য তার গরিবটা কাঁদবে না, ঠিক না? হ্যাঁ, মারতেছি কেন ওইটা ওকে জিজ্ঞেস করো। এই সাইফুল, কি হয়েছে ভাই? ভাইজান, ম্যাডাম আমারে উনারা আনতে পাঠাইছিল বাস স্ট্যান্ডে, তো আমি ঠিক টাইমে গেছি, উনি দেই যে নাই, উনি চলে আইসা করছে। এখন আসার পরে উনি আমারে মারধর শুরু করছে। এই 9টা মিনিট আমি ওইখানে ওয়েট করতেছিলাম, এই 9টা মিনিট আমার জন্য 9 লক্ষ টাকা খরচ। এটা কি ওর বাপে দিবে টাকা? তোমরা সব সময় টাকা দিয়ে সবকিছু বিচার কেন করো? হ্যাঁ, এরা মানুষ না? ইচ্ছা মতো মারবা, ইচ্ছা মতো যা মন চায় তাই করবা। শোনো, মানুষের সম্মান করতে শিখো। এই মানুষটা গাড়ি চালায় বিধায় তোমরা যাতায়াত করতে পারো, তোমার বাড়ির মানুষজন যাতায়াত করতে পারে, এগুলো একটু সম্মান করতে হয়। এরা গরিব হইলেও গরিবের একটা সম্মান আছে। গরিবের কোনো সম্মান নাই। গরিবের সম্মান হয়েছে গিয়ে লাত্তি উষ্টা খাওয়া বড় লোকের। ওরা বড় লোকের লাত্তি উষ্টা খাবো, অগ বড় লোকের কথা উঠবো বসবো, অগ কাম হয়েছে গিয়ে বড় লোকের জুতা ছাড়বো। স্বামী, এত টাকার অহংকার ভালো না। টাকা আইজ আছে, তাই নাও থাকতে পারে। যখন থাকবো না তখন গরিবের কষ্ট বুঝতে পারবা। এই সাইফুল ভাই, আসো তো আমার সাথে আসো। হাই, কি হয়েছে শামীম? তোমার বোন জামাই আমাকে একটা সামান্য ড্রাইভারের সামনে অপমান করতে, আমার অপমান অপদস্থ করে আবার ড্রাইভারকে নিয়ে সেদিক দিয়ে চলে গেছে। তুমি কি ভাবছো আমি এই যে অপমান সহ্য করব? না, আমি এখনই আমার বাড়িতে চলে যাব। আমি চলে যাবো। তোমাকে অপমান করছে? হ্যাঁ। হাই শামীম, চলো মার কাছে চলো, আসো। মা, আমি আর আপনি এই বাড়িতে এক মিনিট। কেন জামাই বাবাজি, কি হয়েছে? আপনি মেয়ের জামাই, সামান্য একটা ড্রাইভারের কাছে আমার যেভাবে অপমান অপদস্থ করছে, আমার মতো মানুষ এটা মুখ বুঝেছে, সহ্য করছে, আমি মেনে নিতে পারছি না। আমি চলে যাবো। কি বললাম? তোমাকে অপমান করছে? ওই ভ্যানওয়ালার এত সাহস, দিন দিন ওর সাহস বেড়ে যাচ্ছে। আমার জামাই গায়ে হাত তোলে, ওর হাত আমি কেটে ফেলবো। মা, তুমি যদি এর বিচার না করো আমরা কিন্তু এখনই চলে যাবো এখান থেকে। আমি করছি তো, বিচার করবো। আমি কি মানা করেছি যে বিচার করবো না? মা, আপনি ডাকেন, ডাইকা ওদের আমার সামনে পালে জুতাটা পিঠাইয়া সিধা করে দেন ওই জামাইকে।
তাইলে আমার মনটা ঠান্ডা হইব, এর আগে ঠান্ডা হইতো না। আচ্ছা ঠিক আছে আমি ডাকছি ওদের। এই এই ছোট লোকের বাচ্চা, ভ্যান চালক, রিকশাওয়ালা, এই সোনিয়া, এই তো জামাই নিয়ে এখানে আয়। মা কি হয়েছে? ডাকবো না কি করবো, চুমা দিব? এই তোর এই গরিব স্বামী আমার এই বড়লোক জামাই রে অপমান করে কথা বলে, ওর সাহস কত বড়! হ্যাঁ, আম্মা শুনেন, আমি আপনার বড়লোক জামাইরে শুধু শুধু কিছু কইনি। আপনাকে বাড়ির যে ড্রাইভার সাইফুল তারে মারতেছিল, বিনা কারণে মারতেছিল। সাইফুলের কোনো দোষ ছিল না, এর জন্য আমি আপনার বড়লোক জামাইরে দিলে কথা বলছি। মা দেখছেন, ও অন্যায় করে আবার আপনার সামনেই মুখে বড় বড় কথা বলতেছে। আমি তো মিথ্যা কোনো কথা বলি না, যা বলছি সত্য বলছি। আর সত্য কথা বলতে গেলে সাহসের প্রয়োজন হয়, ভয় পাওয়ার কি আছে? সে শাশুড়ি আম্মা, তার সত্য কথা খুলে কইতেছি। আপনি তো শুধুই সাইফুলের মারলেন না? এই গরিবের বাচ্চা, ছোট লোক, এই তুই বিচার করার কেড়ে? তুই কি জজ ব্যারিস্টার হয়ে গেছস? হ্যাঁ, তুই বিচার করবি? আর ও ড্রাইভার মানুষ, ওকে মারুক ধরুক কাটুক, তোর সমস্যা কোথায়? তুই দাঁড়া দেখবি। গরিবের বাচ্চা, গরিব। মা, তুমি আমার স্বামীরে এতগুলো মানুষের সামনে অপমান করতেছো। সেও তোমার মেয়ের জামাই, সৈকতও তোমার মেয়ের জামাই। পার্থক্যটা হইতাছে তোমার ছোট মেয়ের জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, আমার জামাইয়ের এত টাকা পয়সা নাই। এই জন্য কি তুমি ক্ষণে ক্ষণে আমার জামাইকে ভাবে অপমান করবা? যাদের টাকা নাই তাদের এত বড়াই করতে হয় না, ওদের মাথা নিচে করে থাকতে হয়। আমি কোনো কিছু চুরি করি নাই যে আমার মাথা নিচু করে চলতে হইব। সত্য কথা বলতে এই সৈকত কোনোদিন ভয় পায় না। আমি আপনাকে বাড়িতে এই জন্য আসতে চাই না, কারণ যে বাড়িতে সম্মান নেই সেই বাড়িতে আইসাও কোনো লাভ নাই। আপনার মায়ের আবদার পূরণ করার জন্য আইছি। হইছে? দেখছো তুমি? এবার তোমার চোখের সামনে দেখছো যে সে আমারে কতটা অপমান করে কথা কয়। এরপর তুমি যদি আসতেও চাও একা এসো, খবরদার আমার আর এই বাড়িতে আনবা না। এই তোরে আর এই বাড়িতে আসতে হবে না, আমরা তোদের দাওয়াত দিয়ে আনি নাই, তোদের মুখও দেখতে চাই না আমি। আর তোকেও বলি, একটা ফকিরের বাচ্চারে বিয়ে করে তুইও ফকির হয়ে গেছিস, ছোট লোক হয়ে গেছিস, মন মানসিকতা সেই রকম তৈরি হয়েছে। মা, আমি বুঝতে পারছি আমি ওদের তোমার পেটের সন্তান না। তুমি আজকে আমার স্বামীকে যেভাবে অপমান করলা, একটা কথা মাথায় রেখো, আমার স্বামী এর উচিত জবাব যে পর্যন্ত না দেবে সে পর্যন্ত আমি তোমার বাড়িতে পায়ের ধুলা পর্যন্ত ফালবো না। আর আমার স্বামী তোমাকে উচিত জবাব দেবেই দেবে, এটা আমার ওয়াদা। চলো। মা, আমি কিন্তু আপনার বিচারে আমি খুব খুশি হয়েছি। এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া উচিত, খাই কোম্পানি। ঠিকই বলেছ। নিজের কপালটা আমি নিজে হাতে পোড়াইছি, তাই তো এত দুর্ভোগ সারা জীবন বয়ে দেখে। কি গো, ঘুমাইবা না? এখানে বসে রয়েছো যে, তোমার কি মন খারাপ? বুঝতেই যেহেতু পারতেছো, জিজ্ঞাসা করতেছো কেন? হ্যাঁ, তোমার মার মতো আমারে অপমান করার ইচ্ছা, তাই না? তোমার মার মতো আমারে অপমান করার ইচ্ছা? হ্যাঁ, শান্তি হইছে না? শান্তি পাইছো না অপমান কইরা? সবাই মিলে অপমান করলা। আচ্ছা, আমি তো তোমারে কইছিলাম যে আমি যামু না, কেন নিয়ে গেছো? তোমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমারে অপমান করবা, তুমি সেটা দেখবা আর নাটক করবা। তোমার নাটক আমি সব বুঝি। তোমার মান সম্মান নিয়ে টানাটানি করো। হ্যাঁ, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। তোমার কথায় আমার যাইতে হইছে। তোমার অপমান করছো দেখে তো আমি মার সাথে ঝগড়া করে চলে এলাম, এরপরে আমার বকতেছ। তোমার মাল লাগে ঝগড়া করলে কি হইব? আমার সম্মান ফিরাই দিতে পারবা? হ্যাঁ, যে অপমানটা করছো ওটা ফিরাই নিতে পারবা? পারবা না। একটা কথা কি জানো, গরিবের সম্মানের মূল্য কোনো বড় লোক দিতে পারে না। আমার গরিবের সংসার ভালো আছে। আর কোনো দিন যদি কইছো তোমাকে বাড়িতে যাইতে হইব, আচ্ছা, আমি কখনো কমু না তোমারে আমার বাড়িতে লয়ে যাইতে। তুই কইলেও আমি আর কোনোদিন তোর বাপের বাড়ি যাব না। এটাই আমার শেষ কথা। খাড়ায় খাড়ায় কি দেখতেছস?
তুই এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে যা, নাহলে কিন্তু তোর গায়ে আবার হাত তুলবো। কিরে আবার শুরু করে দিলি? আরে তুই ভালো হবি না কোনোদিন। আমি ভালো না তো, অপমানটা যদি তুমি হইতা তাহলে আমার এই কথা কইতে পারতা না। অপমান তো আমি হইছি। আরে বাবা, অপমান যে হইছস কার জন্য হইছ? তুই মনে করছিস তুই বোর জন্য হইছ? না, বউ তো তোর অপমান করে নাই, করছে তোর মা। ওর মা তো বড় লোক, তোর মানে নিতে পারে নাই, যার জন্য অপমান করে। ভুলটা তো আমারই। এই বড় লোকের মেয়েরা বিয়ে না করলে আজকে আমার অপমানিত হইতে হইতো না। বাবা, আমি আমার মারে কই আইছি যে আমি কোনোদিন ওই বাড়িতে যাবো না। আমার স্বামীর অপমান করছে, এটা কি আমার ভালো লাগছে? কর, আমার মা যদি এই বাড়িতে আসে কথা কমো, আর নাহলে কথাও কমো না। দেখ বাজান, তুই রাগানি করিস না, খামাখা বৌমার সাথে কোনো রকম চিল্লাচিল্লি করিস না। আমি তোরে কই কি, তুই এমন একটা কিছু কর যে তোর শাশুড়ি তোর কাছে আয়া কয় না আজকে আমাকে জামাই অনেক বড় লোক হয়েছে, অনেক পয়সা কামাইতেছে, এই নামটা প্রেজেন্ট করে। হ আব্বা, আমি আমার মারে এই কথা কই আইছি যে আমার স্বামীর যে অপমান করছো, এর উচিত জবাব আমার স্বামী তুমি করে দিবই। দেখো আব্বা, তোমার একটা কথা কই, এটা কোনো নাটক বা সিনেমা না যে আমি হুট করে বড় লোক হয়ে গেলাম, কাজ কাম ছাড়াই বড় লোক হয়ে গেলাম। বড় লোক হইতে গেলে অনেক টাকার দরকার হয়, ব্যবসা করতে হয়, টাকায় দিয়ে টাকা বানাইতে হয়। আমি রাজমিস্ত্রির কাজ করে বড় লোক হওয়া এত সহজ না। ভাগ্যে যদি থাকে তাহলে এমনি বড় লোক হয়ে যাম। অবশ্যই ভাগ্য আছে। ভাগ্য কেমনে আসে? ঘরে বৈশা বৈশা? মানুষ বাইরে হয়তো। আমি তোর লেখাপড়া করেছি, শিক্ষা দিছি, জানা ভালো কি চাকরি খুঁজে নে, নাকি ওটাও পারবি না? ঠিক আছে, চেষ্টা করবো। এই তো সুন্দর কথা বলছো। রাইত অনেক হয়েছে, যা ঘরে যা, আমি জানা না শুনি কোনো আওয়াজ। বোমা রাগারাই করছে তো, তুমি আর ঘরে গিয়ে ওর সাথে রাগারাই করো না, একটু বুঝায় নিও। যা। এই যে ভাত খেলো। দাঁড়াও, তুমি কই যাইতেছো? বসো এই জায়গায়। তুমি তো আমার সহ্যই করতে পারতেছো না, এই জায়গায় বসে কি করো? এত কথা কয় না, বসো। সারা জীবন আমার চিল্লা পাল্লাই দেখলাম, ভালোবাসাটা দেখলাম না। তুমি যে চলে যাইতেছো, খাইবো কেটা? তোমার খাওন কই? খাবো না। একটা চটকা না মেরে না একদম দাঁতগুলো ফালাই খাবো না মানে? না খাই রাতে ঘুমাবো নাকি? হ, না খাই ঘুমাবো। তুমি জানো না, আমারে তুমি ধমক দিলে, বকাবদ্ধ করলে আমার পেটে খাওন ঢোকে না। ওরে বাবা, ওনারে বকা দিলে ওনার পেটের ভিতরে খাওন যায় না, কিন্তু আমরা 14 গোষ্ঠী মিলে যে আমার অপমান করলো তার কিছু না, তাই না? তুমি আবার আমার বকা দিতেছো? আচ্ছা ঠিক আছে, তোমার অপমান করছে তোমার মায়ে, সেই জন্য সরি হয়েছে। থাক, সরি বলতে হইব না। আসো, আমি জানি ভাত টাত নাই আর। আচ্ছা খাওয়া দাও। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কাকা কি বাড়িতে আছে? আব্বা হ বাড়ি দিত, আপনি দাঁড়ান আমি ডাইকা দিতেছি। আব্বা, আব্বা। কিছু বৌমা? ওই যে ভাই। আরে বকুল, তুমি আমার বাড়িতে? হ কাকা, ওই আপনি বলে আমাকে বাড়িতে গেছিলেন, আপনি নাকি জমি বিক্রি করবেন একটু? বেশ ধরে চাইছিলাম, কিন্তু তোমার বাবার কাছে গেছিলাম, তোমার বাবা বললো যে লাগবে না তুমি, এই জন্য মায়ের সাথে। আব্বা জমি কিনতে হয়েছিল না, তারপরে হিসাব করে দেখলো জমিটা ভালো, আবার সিদ্ধান্ত নিয়ে জমিটা কিনবো, এই জন্য খবরটা দিয়েছিলাম আপনাকে। আমার তো তেমন জমি নাই রে বাবা, যেটুকু আছে এইটুকু বেশি। লাও জমিটা দেখাই তোমারে। না কাকা, আমি আর জমি দেখতে যাবো না, আমি শুধু আপনার খবরটা দিতে চাইছিলাম। আসলে জমি জমার বিষয়ে আমি খুব ভালো একটা বুঝি না,
আমার বড় ভাই আছে, ও ভালো বুঝে। আমি একটা কাজ করি, বাড়িতে যাই, বড় ভাইজানটা পাঠাই দেবো। বড় ভাইজান জমি দেখে দাম দর করে যাবো, আপনি কি করেন? ঠিক আছে, তাহলে ওইটা ভালো হইব, পাঠাই দিব। কাকা তাহলে আমি যাই, ভাইজানটা পাঠাই দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা হ্যাঁ। জমি বাসার সিদ্ধান্ত নিছেন, কই জানাইলেন না তো? কই নাই বৌমা, কেন জমি টুকু রাখা কি করুম? পোলার তোর দিকে দেখতে হইব, ওর তো কাম কাজ নাই। জমিটা বেচে ধরে টাকা দেই, তাহলে কোনো একটা ব্যবসা তো করতে পারবো। আব্বা কোন একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের লোকজনের কাছে একটু জানা লাগে। আপনি জমি বিক্রি করবেন কেন? আপনার পোলা একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, যদি চাকরিটা হয়ে যায় তাহলে জমিটা কেন শুধু শুধু বিক্রি করবেন? যদি চাকরিটা না হয় বৌমা, তখন? আমি এত কিছু জানি না আব্বা, চাকরি হইলে হইব না এলে নাই। আমি জমি বিক্রি করতে দিব না, প্রয়োজনে দিন মজুরে কাম করব, জমি বিক্রি করতে দিব না। বৌমা একটু বোঝার চেষ্টা করো, দিন মজুরে কাম করে আবার পোলা তো বড় লোক হইতে পারবো না। আব্বা আমার বড় লোক স্বামীর দরকার নাই। বৌমা বড় লোক হওয়ার তো তোমার দরকার নাই, দরকার হলো তোমার মায়ের। দেখো না কথা কথা খোটা দেয়, কি আবল তাবল কথা কয়, কেমনি সহ্য করে থাকি কি? আব্বা বুঝার চেষ্টা করেন, জমি বিক্রি করলে সংসারে অমঙ্গল হয়। আর আমগর তো কোনো সম্পদ নাই, সম্পদের মধ্যে শুধু ওইটুকু জমিই আছে। কি করুম এইটুকু চলে গেলে? আপদ বিপদ, তাছাড়া ভবিষ্যতে আপনার নাতি নাতনির জন্য কি থাকবো কোন? সবই বুঝি বৌমা, ঠিক আছে আমি ঘরে গেলাম, পারলে একটু চা দিও আমারে। আচ্ছা আপনি যান, আমি হাতের কাজটা সাইরা চা বানাই দিতেছি। কই গো, একটু তাড়াতাড়ি করো না। তুমি এভাবে খাচ্ছ কেন? আস্তে আস্তে খাও, গলায় আটকাবে তো। আর বাবা ব্যাপারটা বুঝতেছি না কেন, আমি যদি এখন অফিসে দেরি করে যাই আমার চাকরিটা চলে যাবে। চাকরি? না মানে আমাদের অফিসের একটা রুলস আছে, আমরা রুলসটা মানার চেষ্টা করি। বিকজ যে কেউ যদি দেরি করে আসে তার চাকরি চলে যাবে, যেহেতু আমি মালিক, আমার তো চাকরি দেওয়ার কিছু নেই, আমাকে জন্য করা দিতে হবে, এই আর কি। দেখো তুমি একটু আস্তে আস্তে খাও, আর তুমি একটা কোম্পানির মালিক, হ্যাঁ তুমি দেরি করে গেলে তো কোনো প্রবলেম নাই না, এমন না যে তোমার চাকরি চলে যাচ্ছে, তা তো না। ওরে বাবা তুমি বুঝবে না, সমস্যা আছে, সমস্যা আছে। এত গরম কেন? থাক দেরি হচ্ছে, এটা খাইতে খাইতে আমার সময় চলে যাবে, ওদিকে আমার চাকরি চলে যাবে। আব্বা তো এখানেই ছিল। আব্বা একটু বলে গেলে ভালো হইতো না? হব আচ্ছা আমি দেখতেছি, ওই যে আব্বা চলে আইছে। কই যেতেছ বাজান? আব্বা ইন্টারভিউ দিতে যাইতেছি। যা, আল্লাহ উপরে ভরসা করে যা। আব্বা আমার জন্য দোয়া করো। দোয়া করুম না এটা কোনো কথা হইল? বাবার দোয়া পোলার উপরে থাকবো না? আসলেই জীবনে কিছু করতে গেলে টাকার দরকার, টাকা না থাকলে কেউ মূল্য দেয় না আব্বা। আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমার শাশুড়ি আমার এইভাবে অপমান করতে পারতো না। তাই নিজের এমন একটা জায়গায় নিয়ে যাবো, আমার শাশুড়ি কইব আমার মায়া ঠিক কামড়াই করছে, একটা যোগ্য পোলারে বিয়ে করছে। আমিও এটাই চাই বাজান, তুই এমন কিছু কর যাতে আমি বুক ফুলা কইতে পারি যে আমার পোলা কিছু একটা করে দেখাইছে। তুমি শুধু দোয়া করো আব্বা। আমার ইন্টারভিউ দেরি হয়ে যেতেছে, আমি যাই। ঠিক আছে বাজান, যা, সাবধানে যাইস। আব্বা আমি রান্নাঘরে যাই, ভাত বসাইছি। আচ্ছা মাঝা, আচ্ছা আপনি ঘরে যান। ঠিক আছে। আল্লাহ আমার পোলাটার দিকে খেয়াল রাখো, আল্লাহ ওর একটু ভালো চাকরি দিয়ে দিও। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম শামীম। এত দেরি করলে কেন শামীম? ঘড়িতে টাইম দেখছো কয়টা বাজে? স্যার
ইয়ে স্যার ঘটনা হচ্ছে কি গরিব তো বাসা ও স্যার গরিব বাসায় ঘুরে রেখে আসছি স্যার। ওই আমি ঠিক মতো রওনা দিয়েছিলাম, হঠাৎ ওই যে আমি যে রিক্সায় উঠি ওই রিক্সা চাক্কা লিক হয়ে গেছে। পরে আবার বাসে বসে হঠাৎ বাসে আবার আর কি ওই ইয়ার উপরে উঠে দিচ্ছে। বিভিন্ন রকমের ঝামেলা প্রত্যেক দিন নিত্যদিন পড়তে হয় স্যার, এই কারণে একটু আইতে আজকে দেরি হয়েছে, রাস্তা অনেক জ্যাম স্যার। শামীম, তোমার প্রত্যেক দিনই সমস্যা, তোমার কাজ করার দরকার নাই, তুমি বউয়ের সাথে বাড়িতে থাকো। না না স্যার, এই কথা বলবেন না স্যার, এই কথা যদি বলেন আমি একদম শেষ হয়ে যাবো স্যার, আমি ধ্বংস হয়ে যাবো স্যার, আমি একদম নিঃশেষ হয়ে যাবো স্যার। আপনি জানেন না আমি কি এক চাপের মধ্যে আছি স্যার। দেখো তোমার কি সমস্যা সেটা আমার দেখা লাভ নাই, কোম্পানির সমস্যা করে আমি তোমাকে রাখবো না শামীম। না স্যার, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন স্যার, আমি কতটা চাপে পড়ে আপনাকে সে রিকোয়েস্ট করতে চাই স্যার। আপনি যদি এখন আমার চাকরিতে বাইর করে দেন তাহলে সর্বনাশ হতে পারে। কারণ কি জানেন স্যার, আমি আপনার কোম্পানির নাম বেচছি স্যার, নাম বেচছে নিজে কোম্পানির মালিক হয়ে গেছি। কেন ওই কুটিপতির মায়ের বিয়ে করে ফেলেছি, আর কুটিপতির ফ্যামিলিরা জানে যে আমি কোম্পানি বিশাল বড় একটা কোম্পানির মালিক। এখন স্যার আপনি যদি এই মুহূর্তে আপনি আমার না করে দেন তাহলে আমও যাবো, সালা যাবো, আডিলে বয়ে থাকতে হবে স্যার। শামীম, আমি তোমার সাথে এখন আর কথা বাড়াতেছি না, এখন তুমি যাও, আমি অফিসে কাজ করবো, নাহলে আমি সিকিউরিটি ডাকবো। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি স্যার, কতটা অসহায় হইলে আপনার কাছে এই ফুলাটা সাহায্য চাই দেখেন স্যার। আমি আমার শাশুড়ির কাছে মুখ দেখাতে পারব না স্যার, প্লিজ আমার বলেছে আমি স্বীকার করছি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দেন স্যার। শামীম, কি হচ্ছে সব? পা ধরে মাত্রা হচ্ছে। কি হচ্ছে মানে বেটা তোর কত বড় সাহস, তুই এইখানে বৈশা আমার চেয়ারে বৈশা, আমার খালি আধা ঘন্টার ডিফারেন্সে তোর এত ক্ষমতা। তোর বাবু তোমাকে আমি বলছিলাম না যে আমার দেরিটা কেন হচ্ছে, আর 30 মিনিট উনি এই জন্য বিহেভ করবে তোমার সাথে? আরে বাবা তুমি বুঝবে না এইসব ব্যাপারে, তোমার মা বলবে। স্যার একটা মিনিট তুমি ওয়েটিং রুমে যাও, ওয়েটিং রুমে যাও, আমি আসতেছি স্যার। আপনাদের দিব না আমি। শামীম, বাইরো, এই আপনার দরকার এখান থেকে বাইরো। শামীম কি বলছো উনি? আরে তোমার এত কিছু বোঝার সময় নাই, তুমি ওয়েটিং রুমে যাও, আমি আসতেছি। ক্লিয়ার করো আমার সাথে। ক্লিয়ার হচ্ছে ওকে গজারি চালান দিব, তারপর আমি ক্লিয়ার হচ্ছে কি ব্যাপার ওটা না তোমার। যাও তো তুমি ওয়েটিং রুমে যাও। দেখুন, আমি এই কোম্পানির মালিক, শামীম শুধু এই কোম্পানির একজন পিয়ন। সে দেরি করে আসাতে আমরা এই কোম্পানি থেকে তাকে বের করে দিচ্ছি। দেখছ, বলছিলাম না আধা ঘন্টার জন্য এরা এই সুযোগটা নিয়ে ফেলছে। আধা ঘন্টার জন্য খালি আমার আধা ঘন্টা। শামীম তুই সত্যি কথা বল। হ্যাঁ কথা কি তুমি আমাকে বলছো? তোকে বলছি। আস্তে আস্তে কর্পোরেশনের সামনে এই ধরনের কথা বলতে হয় না বাবু, তোমাকে বুঝতে হবে তোমার হাজবেন্ড কে। ভাইয়া আপনি ক্লিয়ার করেন, এই কোম্পানির মালিক কে? আপনি আর ও? এই কোম্পানির মালিক আমি। দয়া করে দোনোজন একসাথে বাইরে হয়ে যান, আমি এখন কাজ করবো অফিসে। স্যার আই শামীম আই যাও। আই বলছিলাম কি বাবু আমার কথাটা বুঝো। হ্যাঁ রে সাইফুল, তুই কি বাজারে গিয়েছিস? হ্যাঁ, বড় বড় কক মুরগি, হ্যাঁ, আর 2টো হাঁস, হ্যাঁ, আর খাসির মাংস সব সুন্দর করে গুছিয়ে নিয়ে আয়। হ্যাঁ, রান্না করতে হবে, তাড়াতাড়ি আয়। আবার বলবি না যেন আমি জ্যামে পড়ে গেছি, আমার মাংস টাংস সব পচে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, চেক ক্যাশ করেছেন? আচ্ছা ঠিক আছে, ওটা আমার অ্যাকাউন্টে জমা করে দিন। এ কি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? জামাই কলার ধরতে ধরতে ঘরের ভিতর নিয়ে আসলি বাইরে থেকে? তুমি জানো না ও কি করেছে? কি করেছে? তুমি যদি জানতা যে ও কি করেছে তাহলে তুমি আমার চেয়ে বেশি রেগে যেত ওর উপরে। মা জানো তুমি ও কি করেছে? কি করেছে? তুমি যদি জানো ও কি করেছে আমার চেয়ে বেশি রেগে যাবে তুমি। এই জামাই কি করেছে বলো? নাটক? এটা কি মঞ্চখানা যে তুমি নাটক করবে? শুনতে ঠিক করে বলো তুমি কি করেছো? যে আমার অফিস টাইম হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, ওই অফিসে যদি আমি দেরি করে যাই ওইখানে আরেক ধরনের নাটক শুরু হয়ে যাবে, সেটা গিয়ে সে হাতে নাতে ধরছে কি। অফিসে যাবে স্বাভাবিক ব্যাপার, তো এখানে নাটকের কি আছে? মা সত্যিটা আমি বলছি, ও আসলে কোনো কোম্পানির সিও না, ও একজন পিয়ন। আমি এটা হাতে নাতে ধরতে পারছি। যে পিয়ন? পিয়নের বাচ্চা পিয়ন? হ্যাঁ, আমার মেয়ে তো তোকে কলার ধরে নিয়ে এসেছে, আমি হলে তো ওখানেই খুন করে রেখে আসতাম। ব্যাপারটা কি মা জানেন, যেদিন থেকে আপনার মেয়েকে দেখেছি সেদিন থেকে আমি পাগল হয়েছি কিভাবে আপনার মেয়েকে পাবো, কিভাবে আপনার মেয়েকে বিয়ে করব। সে কারণে আমি ঋণ টিন করে ধার দেনা করে আমি নিজেকে বাবু বানাই, তারপরে মেয়েকে বিয়ে করছি। এই হারামজাদা, তুই ধার দেনা করে বাবু সেজেছিস না? তুই কি ভেবেছিস হ্যাঁ
আমার চেয়ে বড় লোক হবি, আমার চেয়ে বেশি বেশি দেখাবি একেবারে, তারপরে আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়ি দখল করবি, এখানে ঘর জামাই থাকবি। হ্যাঁ, আমি তো সেই জন্য তোকে মেনে নেইনি। এই জন্যই আমার বারবার সন্দেহ হচ্ছিল যে ওর বাবা মাকে আনে না কেন। ও তো বাবা মাই নেই, ফকিরের বাচ্চা, ফকির ফকির হয়ে এসেছিস চাঁদে হাত দিতে। হ্যাঁ আম্মা, আপনি যেটা বলতেছেন না ওই লোভের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি আপনার মেয়ের লোভ করেই বিয়ে করছি, কিন্তু আপনি তো আমার টাকা দেখে আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন। আপনার কোনো অংশে কম আসলো লোভের? হ্যাঁ, খালি আমার দোষ দিলে হবে না মা। আচ্ছা, তোর দোষ ঢাকার জন্য তুই এখন আমাকে দোষারোপ করছিস? হ্যাঁ মা, এখন আমি আপনাকে দোষ দিচ্ছি। আমার যখন টাকা ছিল তখন আপনার লোভ উতলাই উঠছিল, তখন আপনার আমার গরিবানা দেখেন না। এখন যখন আমার গরিব শুনছেন যে আমি গরিব, আমি একজন পিয়ন, আমি ধার দেনা করে ব্যবহার করে আমি আপনার মেয়েকে বিয়ে করছি, তখন আপনি আমাকে ঝাড়তেছেন, বকতেছেন। এই কথাটা তো আপনারও মনে রাখা উচিত যে আপনি কাকে কি বলতেছিলেন। শোনেন মা, এখন যদি আপনি আমাকে দোষারোপ করেন তাহলে আপনিও কিন্তু একটা দোষী। আপনার মেয়ের জামাই যেটা গরিব, যে মেয়ে বিয়ে হয়েছে, তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই সুখী আছে, শান্তিতে আছে। এখন ধরেন যে আমি যদি আপনার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে দিতাম, আপনার মেয়ে আমার বাড়িটা দেখে কী করতো, ওইখানে বিয়ে ভেঙে চলে আসতো। তখন এই মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দিতে হলে কত রকমের কত কৈফিয়ত দিতে হইতো আপনাকে। এটা একটু মাথায় নেন না। গরিব হইলে তো আমরা মানুষ, আমাদের তো মনুষ্যত্ব বোধ আছে, আমরাও তো ভালোবাসতে জানি। কেন আপনার মেয়ের জামাই ভালোবাসে না? আপনার মেয়েকে অনেক ভালোবাসে, তারা অনেক সুখে আছে। একটা বার মন খুলা আপনি চোখটা বন্ধ করে দেখেন না, আপনার মেয়ের কথা চিন্তা করেন, আপনি আমার কথা চিন্তা করেন, আপনি মেয়ের কথা, এই মেয়ের কথা, দেখবেন সব ঠিক আছে। হ্যাঁ বাবা, তুমি কথাটা একদম ঠিক বলেছো। আমি দু চোখে দেখেছি, তুমি বড় লোক দেখে তোমাকে আমি সাপোর্ট করেছি, আর গরিব বলে ওকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। তাহলে তো এখানে আমি অন্যায় করেছি। ঠিকই, লোভ আমার মধ্যেও আছে। মা, আপনি যদি এখন ইচ্ছা করেন, আপনি ইচ্ছা করলে আমাকে বের করে দিতে পারেন, কারণ আমি গরিব। আপনার স্ট্যাটাসটাই আমার স্ট্যাটাসটা যায় না। কিন্তু মা, আমি তো আপনার মেয়েকে ভালোবাসি, আমি তো আপনার মেয়ের ছেড়ে যেতে পারবো না। মা, আমি ওকে ভালোবাসি। থাক না মা, যা হয়েছে হয়েছে। ওর আপা দেখো না অনেক সুখে আছে, ভাইয়া গরিব, তাতে কি হয়েছে? আমি ওকে খুব ভালোবাসি, তাই মা ওর সাথে আমি ভালো থাকবো। আর আমার এখন কি বলার আছে? তুই যখন ওর সাথে সুখে থাকবি, ও গরিব হলেও তুই ওকে ভালোবাসিস। আসলে ভালোবাসা গরিব বড় লোক দেখে না, এটাকেই বলে ভালোবাসা। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। আমিও মা, আমি বুঝতে পারছি আপনি হিমশিম খেয়ে গেছেন, এখন আপনারও ভাষা নাই, কিন্তু আমার তো একটা ভাষা আছে না। যেহেতু আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি, আমি একটা অপরাধী, আমার আপনি ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওঠো 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 ওঠো। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু আমি চাই না ভবিষ্যতে কোনো বাটপাড়ির সাথে তুমি জড়িত হও। সঠিক পথে চলো, আমি দেখব। জীবনে আমি একটা ভুল করেছি, আমার ওই মেয়ের জামাইকে বাড়ি থেকে অপমান করে বের করে দিছি। ওরা গরিব বলে আমি ওদের দেখতে পারিনি। না না, আমার ভুলটা আমাকে শুধরাইতে হবে। আমি ওদের কাছে মাপ চেয়ে ওদেরকে বাড়িতে নিয়ে আসব। আমি আমার সংসারটাকে সুখের করব। দুই জামাই দুই মেয়ে, ঠিক আছে? মনে থাকবে আমার কথা? এরপর কিন্তু শাস্তি আর অনেক কঠিন হবে। আচ্ছা, আমি যাই। সোনিয়া, সোনিয়া, ও মা সোনিয়া, ঘরে আছিস? এই যে মা। কিসের জন্য আসছো? আমার স্বামীকে অপমান করার জন্য? আমার স্বামী আমার আবদার মেটানোর জন্য তোমার বাড়িতে গিয়েছে, সে যেতে চাই না। আর তুমি কি করছো? ওরে যা তা ব্যবহার করে ওরে অপমান করছো। না মা, তুই এখন আমারে ভুল বুঝিস না। আগে যেটা করছি সেটা আমি ভুলে গেছি। এখন আমি সব কিছু ভুলে তোদের কাছে আসছি আপন করার জন্য। তুমি আমার মা না? আমি তোমারে চিনি, আমি তোমারই তো সন্তান। এগুলো সব তোমার সাজানো নাটক করার জন্য আসছো তুমি। না মা, আমি নাটক করার জন্য আসি নাই। সত্যি সত্যি আমি মাপ চাইতে আসছি জামাইয়ের কাছে, তোর শ্বশুরের কাছে। তোকে আমি বাড়ি নিয়ে যেতে আসছি।
যাবি না মা? আমি বই আসছি না যে আমার স্বামী যে পর্যন্ত প্রতিষ্ঠিত না আইব, তোমার মুখের সামনে উচিত জবাব না দিব, সে পর্যন্ত তোমার বাড়িতে আমার পায়ের ধুলা পর্যন্ত পড়বো না। মা, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। আমি চাই না তোমার অপমান করে ছোট করতে। জামাই কেমন আছো? আপনি আপনি হঠাৎ আমগুর বাড়িতে বাবা, আমি তোমাদের আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। কেন? অপমান করে হয় নাই, আবার অপমান করতে মন চাইতেছে? না বাবা, আমারে ভুল বুঝো না। আমি অপমান করছি ঠিক আছে, সেই অহংকার আমার ভেঙে গেছে। আমার বাড়িতে যে এখন একটা আসছে, তাকে তো আমি মনে করেছিলাম অনেক বড় লোক। সেই বড় লোক দেখে আমি ভুলে গেছিলাম, তোমাদেরকে ছোট করে দেখছি। আমি ছোট লোক বড় লোকদের ভেদাভেদটা বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি। আমার কাছে সব সমান, তোমরাও আমার কাছে অনেক আপন। আমাকে ভুল বুঝো না, আমাকে মাফ করে দিয়ে আমার বাড়িতে চলো। আম্মা, আপনার একটা কথা কই, জীবনটা না অনেক সহজ না। এই জীবনটা অনেক কষ্ট কইরা পরিচালনা করতে হয়। কেউ গরিব, কেউ ধনী। বংশগতভাবে যারা ধনী, তাও কিন্তু এত কষ্ট পোহাইতে হয় না। আমরা গরিবরা যেভাবে কষ্ট পোহাই, তাগর এতটা কষ্ট হয় না। আপনার মাইয়া এতটা কষ্ট দেখে নাই, আমার সংসারে এসে যতটা কষ্ট সহ্য করছে, সে তো মানায় নিছে, কিন্তু আপনারা মানায় নিতে পারেন নাই। যাক, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, সেটাই অনেক কিছু। আমি জানতাম একদিন আপনি ফিরে আসবেন, তবে ভালো হয়েছে আপনি আগে ভাগেই ফিরে আইছেন। আমার চাকরি হয়েছে কথাটা শুনে যদি আপনি আসতেন, হয়তো আপনারা মাফ করতে পারতাম না। আমার চাকরি হয়ে গেছে। বাবা, আমার অহংকারের পতন হয়েছে। যেটাকে আমি বড়লোক ভেবেছিলাম, ব্যবসায় মনে করেছিলাম, ও একটা পিয়ন। সেই পিয়নকে যদি আমি মেনে নিতে পারি, তুমি তো তার কাছে কিছুই না। তাহলে ঠিক আছে, তুমি তো আমাদের মাফ করে দিলেই এবার আমাদের বাড়িতে যাবে। তোমাকে আমি অপমান করে বের করে দিয়েছিলাম, এবার মান দিয়ে বরণ করে ঘরে তুলবো। না ভাই না, এত তাড়াতাড়ি কেমনে যাবেন? আসছেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, তারপরে মাইয়া আর জামাইরে নিয়ে যাবেন।